অত মোটা করে ফেল্ট করতেছেন, ভিতরের পাটে কত মোটা করে পাস দিচ্ছেন। এতে শিখাইতেছি এতদিন পরা, হ্যাঁ স্টুডেন্টরা দেখতেছে এটা আর করতেছে, স্যার তাহলে এতেই গল্প করে। হিট কমান বেশি হয়ে গেছে, কত না কমান কমান। হ্যাঁ কাপড় খাবলা খাবলা খরচ করবে ইচ্ছে করে। ভালো হলো না মনে হচ্ছে, হিট বেশি তো হয়ে গেছে একেবারে, মানে খুব বেশি হয়েছে। ওকে কি হলো, হিট কমলো। হিট যখন কমাবেন ঠিক আছে, তখন অন্য অন্য কোনো জায়গায় ডলবেন, তাহলে সেই জায়গায় হিটটা যাবে, যার ফলে হিটটা কমে যাবে। কি হলো, কয়েন ছিল লম্বা করছেন কাপড়টা? হ্যাঁ 11। আচ্ছা হরেন এখন দেখি ঠিক আছে। 11 ইঞ্চি কাটছেন, তাহলে তো আমার লেগে হলো না, ঠিক আছে। হ্যালো আছেন সবাই? আচ্ছা এখন আমি করবো ঢাকনা প্লেট, ঠিক আছে। ঢাকনা প্লেটটা কিভাবে করি সেই জিনিসটা খেয়াল করে। এই যে আমরা নরমালি যেভাবে বসাই, যেভাবে নরমালি বসাই সেভাবে আগে বসাবো এই সাইডে, ঠিক আছে। এই যে বসাইলাম, এই যে বক্রমের চোক্কাটা এইদিকে, এই যে বসাইলাম। হুম বাড়তি কাপড় দরকার নাই। পরে এই যে এই মাথার কাপড়টা এক সাইড ভাঁজ দিলাম, ঠিক আছে। এবার আগের মতোই, মানে আগের যেভাবে করছে সেইভাবেই ভাঁজ দেবো। এই যে কাপড় বেশি লাগাইতে হবে তাই, তাছাড়া আর কিছু না। আচ্ছা এই সাইডে আমরা তো কাটে দেই, এই সাইড কেটে দেই, হ্যাঁ। ওইটা যদি আমরা এখনো কেটে দেই সমস্যা নাই, এখনই কেটে দেই। এই পর্যন্ত দিয়া এই ঠিক আছে, এটা সেই কাটার সাইডটা। তাহলে এই সাইডে কি হবে, এটা এই সাইডে আমাদের পাঞ্জাবির ভিতরে ঢুকে যাবে। তো আমরা এই সাইডে কি করবো, সামান্য একটু বাড়তি রাখবো, এই যে সামান্য একটু বাড়তি রেখে এই যে ভাঁজ দিয়ে দিলাম। ওই সাইডে সামান্য একটু রাখলাম, ভাঁজ দিলাম, কিন্তু ওই সাইডে সামান্য একটু রাইখে দিলাম। এই জায়গা মনে হচ্ছে একটু কাপড়টা একটু লুজ আছে, কাপড়টা একটু টান করে। ঠিক আছে, এবারও যে সামান্য একটু, এই যে সামান্য একটু কাপড় রাখে এই যে ভাঁজ বাড়তি রাখছে, কিন্তু একটু সামান্য
বেশি না। ওই পাশে ঢুকবে, পাঞ্জাবের ভিতরে ওই দিক ঢুকবে বুঝায় বাড়তে রাখছে, কিন্তু এই পাশে ঢুকবে না। এই পাশে এখন কি করবো, ভাঁজ দেবো শর্ট করে, শর্ট করে, ঠিক আছে, যেন দেখা না যায়। এই যে শর্ট করে ভাঁজ দিলাম। এই আপনারা বাসায় প্র্যাকটিস করলেন, না করলে যদি নাও পারেন আমি ইনশাল্লাহ এটাকে আবার আপনাদেরকে কাগজ দিয়ে ভাঁজ করে দেখাই দেবো। এই যে, এই যে মাথা ভাঁজ দিলাম, পার্টি করার ভিডিও করা লাগছিল, আমরা খালি কাজই করি, পার্টি করি না। আচ্ছা এই যে এই সাইডটা না, এই যে এই সাইডে এটার তো বোতাম লাগবে, এটা তো ঢাকনা। আচ্ছা এখন আমরা কি করবো, বাড়তি কিছু এই যে এই বাড়তি কাপড়টা ফালা দিলাম, ফালা দিয়া এই যে যেটা বাড়তি, এই বাড়তি কাপড়টা এবার ভাঁজ দিয়ে ভিতরে ঢোকা দেবো, তাহলে ঢাকনা হয়ে গেল। ঠিক আছে, এই এই যে ঢুকা দিলাম, দেখেন এই যে প্লেট, এই সাইড ভিতরে ঢুকবে আর এই সাইড বাইরে থাকবে, আর এই প্লেটের উপরে বোতাম বসবে। ঠিক আছে, এই এত এত বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যেটা করব, এটা রিকো কোনে রাখলেন এগুলা, গলা ঠিক আছে লাগাই না। আচ্ছা ধরান, এবার আমরা পকেটের কাজ করব। হুম, 5 ইঞ্চি পকেট। ঘটনা হচ্ছে যে আমি এই যে ফর্মা গুলো আগে বানায় রাখছি পকেটের, এই ফর্মা অনুসারে পকেট, এই পাঞ্জাবিতে পকেট দিতে হয় গোল পকেট। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে স্যার তাহলে গোল পকেট আমরা বানাবো কিভাবে, আমি গোল পকেট বানানো শেখায় দেবো। হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু আমার ফর্মা করা আছে, আমি এই ফর্মার উপরেই পকেটটা বসায়া কাজ করি, তারপরে আমরা পকেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি ইনশাআল্লাহ দেখায় দেবো, আপনারা টেনশন করেন না। হ্যাঁ, এই কাপড় কেটে দিই। এখন জাস্ট পকেটটা কিভাবে বসাইতে হয় সেটা আমরা আগে শিখি। আমি আপনারা বাসায় আমি যে ঢাকনা প্লেটটা করলাম, এই প্লেটটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে কেমন হয়। কাগজের উপরে প্র্যাকটিস করবেন, তারপরে কাপড়ের উপর প্র্যাকটিস করে এক জায়গায় সেলাই করে দেখবেন কেমন হয়। ঠিক আছে, না পারলে সমস্যা নাই, আমাকে জানাইবেন পারিনি। আর আমি এমনিতেই আপনাদেরকে কাগজ দিয়ে এটাকে ভাঁজ করাটা আর একবার প্র্যাকটিস করাবো, যাতে আপনাদের সহজ হয়। কারণ পাঞ্জাবের কাজ করলে ঢাকনা সেটা আপনাদের কাছে আসবে, এটা স্বাভাবিক। এই যে এক ভাঁজ দিলাম, এইবার আর এক ভাঁজ দিলাম। যদি আমার প্লেট দিয়ে তাহলে দিব, না দিলে সমস্যা না। আমরা সাধারণত এগুলো প্লেট টেলে দিই না, ভিতরের দিকে রেখে ভিতর থেকে একটা সেলাই করি। এই যে ফরমাটা দিলাম, এখন দেখেন বাড়তি অত কাপড় রাখবো না, অত কাপড় রাখলে ভাঁজ করা অসুবিধা হয়।
ক্ষুদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য এবার গড়ে উঠেছে গরিবের লিচু বাজার। তাদের চাহিদা মতো কম দামে কিনতে পারছেন লিচু। করছেন। এখানে 20 থেকে 200 টাকার আচ্ছা, এই যে মধ্যে পাওয়া যায় লিচু। মানে গরিবের চাহিদা আমরা মিটাইতেছি। দিনাজপুর এই যে পার্বতীপুর পকেট হয়ে গেল। সড়কের মাদারগঞ্জে রাস্তার পাশে ঠিক আছে, এবারই প্রথম গড়ে উঠেছে এই এটা হলো লিচু 5 বাজার। ইঞ্চি পকেট। এখানকার ক্রেতা এবং একটা বিক্রেতা বড় একটা সবাই ছোট করতে হবে। তা সরকারি আমরা যাদের 5 বাজার ইঞ্চি থেকে সাইজ বেশি একটা দাম করলাম, দিয়ে লিচু কেনার সামর্থ্য আর নেই, একটা করবো পৌনে 5 এই ইঞ্চি সাইজ গরিবের দিয়ে। লিচু বাজারে লিচু তাহলে কিনছেন একটা বড় একটা ছোট কৃষক হয়ে গেল। ভাই। বড়টা থেকে উপরে, ছোটটা থেকে নিচে। বেশি দামে লেচু কিনতে পারবে না, তারা এখানে আসছে। এখানে নিতে আসছি, এখানে কম দাম মূলত আরো তো দিয়েছি আমরা মনে করেন যে 500, এখানে সেই দিনাজপুর শহরের ফল মার্কেটে যে লিচু 300 থেকে 350 টাকার সরদারে বিক্রি হচ্ছে, সেই একই লিচু গরিবের লিচু বাজারে বিক্রি হয় 50 থেকে 80 টাকায়। এই বাজারে সস্তায় লিচু বিক্রি হলেও স্বাদ ও গুণগত মানে কোনো অংশেই পিছিয়ে নেই বাজারের অন্যান্য লিচুর থেকে। গাছ থেকে লিচু পাড়ার সময় কিছু লিচু মাটিতে ঝরে পড়ে, আর সেই ঝরে পড়া লিচু কুড়িয়ে এনে বিক্রি করা হয় এই বাজারে। আমাদের এইখানটায় গাছ থেকে পড়ে মানে নিচে পড়ে গেছে, নিচে ওগুলো আমরা নিয়ে আসি পুকুরি যখন আমরা হচ্ছে লিচুরা তারপর পরে হচ্ছে আমরা বাজারে নিয়ে আসি, বাজারে নিয়ে এসে কিলো বিক্রি করি। ঠিক আছে, ছোট পকেটটা করলাম। এখন এই পকেট গুলো আমরা বসাবো, পেলে পকেট বসায় তারপর সাইড পার্টের সাথে মিডিল পার্ট করে দিলাম, মানে সেট করবো। ঠিক আছে, মুছে মুছে হরান হরান এই যে ভিজে গেল, প্লেট ভিজতে পার গিয়া মিশনের স্ট্যান্ড ভিজতে কাজ করা যায় না। আপনারা কি ক্লাসে আছেন? জি স্যার। ক্লাসটা কিন্তু একটু বড় হচ্ছে, মাইন্ড করেন না, 10টা অলরেডি বাজে। 55 আসলে বেশ সময় তো। পরে 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 গরম পরে সকল বয়সের অসংখ্য মানুষ এছাড়া যেসব কৃষকের বাড়িতে লিচুর গাছ আছে তারাও এই বাজারে বিক্রি করছে। এত জোরে ফ্যান চলতেছে, কাজ করে কি আরাম পাবো না? আগে প্লেট লাগাবো, তারপরে পকেট লাগাবো। ঠিক আছে, সামনের পাটের কাজ মোটামুটি গেলে দাগতে রাখছি এই পর্যন্ত ফাড়া। বাম সাইডে লাগাবো, মানে বাম সাইড বলতে এটা আসলে মূলত ঘুরালে ডান সাইড হবে। আমি আমার হাতে বর্তমান বাম সাইড আছে, তাই বাম সাইড করলাম। বাম সাইডে লাগাবো হচ্ছে যে বোতাম পড়তে যেটা। অর্ধেকটা ঢুকে যাবে, অর্ধেকটা পুরোটা না, এই যে অর্ধেকটা ঢুকছে। খোলা করে ধরে একটা গেল। আচ্ছা, এটার কিন্তু দেখেন এই যে
এই যে যেটা যে সাইড আমরা নরমালি সেলাই করে দিই, একটা শো সেলাই দেই না, কিন্তু এখানে কর এই যে। এই সেলাইটা এই সেলাইটা ডিপো সাইড কালা হয়েছে, কালকে হয়েছে, ঠিক আছে না? এর নিচে কিন্তু নিচে ঠিক আছে, নিচে দিয়ে তো আমাদের লাভ। বাইরে থেকে সেলাই ভিতরে আয় না, এই যে সেলাই না আমি এরপর চাল দিচ্ছি, তারা কমার্শিয়াল চাল দিবেন না, কালকে তো খবর দেয়া লাগে দিবে, কবে দিচ্ছেন? হ্যাঁ আজকে দিচ্ছেন না, কালকে না বলেন দেওয়া দেওয়ার কথা। আচ্ছা এরপরে দেখেন এই যে হাতগুলো দিয়ে রাখছি, এইগুলো আমরা এখন সেলাই করতে হবে। এই জায়গা যদি আমি এখন কিছুটা কাজ করে নেই, তাহলে পরে কাজ করতে সুবিধা হবে। দেখেন এই যে ভাঁজের যে কাপড়গুলো আছে, হ্যাঁ এই কাপড়গুলো যদি আটকায় নেই, এখন যদি আটকায় নেই তাহলে পরে না এগুলো ডিস্টার্ব করবে না। এখন আমি যদি আটকায় নেই, এই যে এভাবে ধরে আটকায় নিতে পারি, আবার না আটকায়ও করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু ডিস্টার্ব কম যাতে করে তার জন্য আটকায় নিলে ও ডিস্টার্বটা করতে পারবে, বুঝছেন? না এখন এই যে ঢুকায় কোথেকে সেলাই দেবো, আমার কাছে ডাবল প্লেটটা না ই ছাড়া একেবারে বকম ছাড়া দিলে বেশি ভালো লাগে। সবাই গানে চব্বিশটা ঘন্টা কাজ করছে, ওদিকেও চলে খালি মানে রাত্রে মনে হয় ঘুমের ঘরে ছোটবেলা থেকে জেনে এসেছি সর্বদা অভ্যস্ত নরক নিচে। এখন দেখতে পাচ্ছি সর্বদাই নিচে। এই শাড়িগুলো আপনার কিনে না করলে খুশি।
জামাইবাবুর কাছ থেকে কাজ চাইতে না তুই এই ফাঁকে সেটা কাজ কর। এটা কি আমি বাড়ি যাই এসব শাড়ি তুলেছে মামা না শাড়িগুলো তো দাম না কি করে বুঝলি মামাই তোমাকে বলছো এখন শাড়িগুলো তো দামই পড়ছে এই দেখো এই কাগজে তোমার মামা নিজেই লিখেছে কলকাতা থেকে কেনা এই শাড়িগুলোর আসল দাম এই দেখো এই ক্যাশ বলতে লেখা তোমার মামা জানতেন যে তোমার মা দাম দেখে সব কিছু দিতে তাই শাড়ির উপর দাঁড়িয়ে আমি যিনি তোমার মতো নিয়েছেন পেটে করে রাখতে পারেন যে মায়ের কাছে সন্তানের জন্য কাঁদতে কি করে বুঝবেন তখন তুমি কি করবে তোমার মামা আমাকে দিয়েছে আমি নিচ্ছি এবার তুমি বলতে না না আমি নেব ঠিক আছে সবগুলো নিতে হবে আচ্ছা এবার এখানে পকেট লাগাবো আমরা প্রথমে নিচের পকেট তারপর উপরে পকেটটা নিচের পকেটটা শুধু কতটুকু নিচে হবে নিচের পকেটটা হবে 8.5 ইঞ্চির নিচে এই যে 8.5 ইঞ্চি নিচে বড়দের জন্য 8.5 থেকে 9.5 বেশি লম্বা হলে পরে হয়তো বা 9 দেওয়া যেতে পারে আর এই যে প্লেট থেকে 1 বা 1.5 ইঞ্চি ভিতরে ঠিক আছে 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে ধরে দিয়ে দিলাম ঠিক আছে এখন এখানে প্রথমে লাগাবো নিচের পকেট পকেট কই পকেটে সেলাই করা হয় না এই পকেটের সেলাইটা আমরা যদি দেখাইতে চাই তাহলে এই বরাবর সেলাই দেবো যদি দেখাইতে না চাই শুধু ভিতরে পাটটা সেলাই দেবো দিলাম ঘটনা হলো যে পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিচ্ছে দেখতে পাচ্ছি এইমাত্র শুনলাম আল্লাহ ভরসা আল্লাহ করতেছি তিনি এলাকা কদিন ধরে কোথায় যে পিছিয়ে মালিক প্রাণে ভালো তোর বাবা বাড়ির বাইরে থেকে গান করেছে আল্লাহ ভরসা আমার তো বাড়ির কাছে হলে পরে ভালো আপনি দিতেছেন বরিশাল বরিশাল যাবে বেটা বাড়ির কাছে এই যে পকেট যে সময় যাওয়ার কথা কথাছেন সে সময় আপনারা বস হয়ে যাবে আরে জামা গুলো তো মাঝে মাঝে পোস্ট দিয়ে দেখেন তো কামরুল ভাই ক্লাস চলতেছে নাকি গতকাল গেল আমার মিস হয়ে গেছে আচ্ছা এখন আমরা প্রথমে নিচের পকেটটা লাগালাম এবার উপরের পকেটটা লাগাবো হ্যাঁ দেখা বললাম মাথায় মনে নাই কালকে নিয়ে আসবো একটা আজকে গেলাম তোর আনবো মনে না জানো তাই না এদের রক্ত টিসু দেন ওই যে টিসু দেন আমি আমার রুম যে একটা ওয়াল আইসকে দেখতে পারি না করতে পারি এই ছোট ছোট বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বই লাগাই না আপনার সময় লাগবে না অত সময় নেব না আমার বেশি সময় না হলে আবার ঝামেলা আছে পরে আবার
ব্যথাও পাইলাম ভালো মতো খেলার বাবদ আমার মতো ঠান্ডা এটা কি ঠান্ডা এটা গরম এখন গরম না পড়াটা ঠান্ডা থাক 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 আমার আর এখন ভালো লাগতেছে না তাড়াতাড়ি করে কাজ শেষ করবো পরে রেজাল্ট দেখবো রেজাল্ট না দেখাবো তো ভালো লাগবে না বেগম সাহেব কোথায় যে চাকরি হইলো আল্লাহ পাকে ভালো জানে কেমন চাকরি চাকরি তো হইবে কোন বড় নাকি কেমন তো জানি না হইলো কি হইলোই না নাও হতে পারে ভুল যদি যদি থাকে ভুল হইতে পারে আবেদনে অনেক সময় জানান ইনশাআল্লাহ আল্লাহ না করে পকেট লাগাচ্ছে আছেন তো নাকি আমি একা একা আমাদের নারীরা বক্স লাইতে দেবি হেরা কি করে করা হয়েছে তাহলে হ্যাগো যে মডেল ভাবটা আমি যদি আমার হেডফোনটা খুলে এমনিতে লাউড স্পিকার হয় আমি এরপর আমাকে শোরুমে জিজ্ঞেস করলে আমি সার্ভিস ভাইকে নকল করবো সার্ভিসকে জিজ্ঞেস করলে বলে ভালো লাগছে সারা কাস্টমার সব হইতেছে আপনি নকল করবো दूसरा चला के की कर सकता है যদি না পারেন পারেন পরে ভালো লাগে আপনি বলেন আচ্ছা গত ক্লাসে আমি চাপ সেলাই দিছিলাম মনে হয় সামনে আর আমাকে একজন কেরা জানি বললো যে স্যার পিছন পাটে চাপ সেলাই দিলে ভালো হয় না ঠিক আছে সমস্যা নাই কোনো সমস্যা নেই সামনের পাটেও দিতে পারি পিছন পাটেও দিতে পারি এটা যে কোনো মানে নিয়ম দিলে দেওয়া যাবে সমস্যা নেই এই শোল্ডার জয়েন করবো যখন আমরা নিচের পাট আর পিছনের পাট উপরে রেখে সামনের পাট নিচে রাখবো তখন ঘুরে আর এক পালে এই পাঞ্জাবি বুড়ো মানুষটাই পরে কিন্তু তার এটা বুড়ো মানুষ আমার আব্বার থেকে বয়স কম আব্বার থেকে বয়স বেশি হবো আপনার আপনারা একটা বয়সের পুরনো তো দেখা যাচ্ছে আল্লাহ পাক আমার আব্বাকে অনেক সুস্থ রাখছে হয় তাহলে না না এই বয়স বেশি বয়স না বয়স বেশি না। কিন্তু এই বয়সের অনেকেই আছে যারা দুর্বল আমার আব্বা শুরু করে না আব্বা বয়স কি হয়েছে বলে না না 55 করে না মানে আব্বা যখন স্বাধীন হয় দেশ মানে মুক্তিযুদ্ধ হয় তখন তারা ছোট তাদের কিছু কিছু কথা মনে আছে মানে তাতে বুঝে যে হয়তো 5-6 বছর বয়স তাদের হ্যাঁ ওরকম এই বাদ চলে হ্যাঁ বলেন কত হলো বর্তমান কিন্তু পিছন পাটে এখন যেটা করবো দেখেন আমরা মিডিল তৈরি করবো মিডিলটা কিভাবে তৈরি করবো এই যে সাইড বা মিডিল পার্টের এই যে নিচে দুই মাথায় ধরলাম ওইটা আস্তে মিলায় আসে এই যে মিলায় আসলাম এই যে দেখেন এই জায়গা মিডিল পার্টের মিডিল হয়েছে সরি দুই পার্টের মিডিল হয়েছে এই জায়গা এই দিয়ে দিলাম ঠিক আছে চিহ্ন দিলাম
এই যে চিহ্ন দিলাম, ঠিক একইভাবে এ পাশে আমরা দেখবো মিডলটা কোথায় আসে। মিডল যেখানে আসবে, হ্যাঁ মিডল হবে, কাটাকাটি ছিল, মিডল পার্ট কাটতে আমার 26 হয়, তাই না? সাইডে যায় আলাদা সামান্য কাপড় দেখা আছে। এই যে মিডল করলাম। এবার এটাকে সোজা তো উল্টা করে দিই, উল্টা করে দিয়া আমি আগে ডান সাইড লাগাবো, পরে বাম সাইড লাগাবো। হ্যাঁ, সাইড পার্ট আগে ডান সাইড লাগাবো, পরে বাম সাইড লাগাবো। ডান সাইড আমি ডান পার্ট কোনটাকে বানাইলাম সেটা আগে দেখি। বাম পার্ট সাইড পরে একটা হয়, এই যে এটার মিডিল, এই যে এটার মিডিল হচ্ছে এখানে চিহ্ন দিতেও পারি, না দিলেও সমস্যা নেই, তারপরে দিলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের ডান হাত, এই যে ডান হাত। আচ্ছা, ওই মিডিল আর এই মিডিল আগে মিলাবো, মিডিল আর এই মিডিলে যে মিলাইলাম। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে চাপ সেলাইটা এবার হচ্ছে দেবো কোথায়? চাপ সেলাই অবশ্যই মিডিল পার্টে দেবো, চাপ সেলাই অবশ্যই মিডিল পার্টে দেবো। আচ্ছা, এখন যে পার্টে চাপ সেলাই দেবো আমরা যখন করবো তখন কিভাবে বুঝবো যে কোন পার্টে চাপ সেলাই দেবো? যখন এই দেখেন যে কোনো দুই পার্ট একসাথে যখন সেলাই করবেন, হ্যাঁ একসাথে সেলাই করলাম, যে পার্টটা উপরে থাকবে সেই পার্টের উপরে চাপ সেলাই করে দিই। আমরা সেলাই করার সময় যদি এখান থেকে যদি এইভাবে করি তাহলে কিন্তু উপরে থাকে এই পার্ট, তার মানে কি সাইড পার্টের উপরে চাপ সেলাই করে যেতে চাই, আমরা সাইড পার্টের উপর চাপ সেলাই দেবো না, দেবো হচ্ছে মিডিল পার্টের। তাহলে এখন কি করবো? এই যে মিডিল পার্টের মিডিল আর হাতার মিডিল এই যে নিলাম একত্রিত করে একটু আস্তে আস্তে ব্যাগে যাবো, পিছনে যাবো, এই যে মিলায়া পিছনে যাবো, যত দূর যায় সেখান থেকে পিছন থেকে সেলাই করতে আসবো, পিছন থেকে সেলাই করতে আসবো। এখানে এখানে ওই যে বললাম না যে ছোট বড় হবে, একটু 1-2 ইঞ্চি ছোট বড় হবে, সেই ছোট বড়টা নাই, ছোট বড় ওই যে আমরা করছি যে কি বলে সেলাই হিসাবটা করছি, যে এখানে সেলাই আছে, সেলাই গুলো মাইনাস করে দিতাম তাহলে পার্ট বড় হয়। ঠিক আছে, দেখ আলহামদুলিল্লাহ হয় নাই, সমানই আছে, একটু বড় হইতে পারে, নাও হইতে পারে। আচ্ছা, এখন যেটা করবো এখান থেকে আমরা সেলাই করে যাবো। এই যে দেখেন, এই যে এখানে সমান আছে, এখান থেকে এই যে এইভাবে তবে আমরা এটাকে যদি সহজে সেলাই করতে চাই তাহলে প্লেনে একটা সেলাই দিয়ে ওভারলক করে দিয়ে তারপর আবার সেলাই করা, তাহলে সহজ সেলাই। এবার দেখেন এই যে হাতার এই জায়গায় এসে ভাঁজ দেবো না, ভাঁজ না দিয়ে একটু প্লেন করে লাগাবো। হাতার এই জায়গায় এসে ভাঁজ না দিয়ে প্লেন করে লাগাবো। মিল আছে না, দেখ মিল আছে। এখানে আমরা প্লেন করে লাগাবো হচ্ছে ওই যে হাতার মাথায় সেলাই দিয়ে রাখছি কিসের জন্য? ওই যে আমরা যে ফতুয়াতে তারপরে আপনার পাঞ্জাবিতে যে বিট সেলাই দিছিলাম বা চাপ সেলাই দিছিলাম মোটা করে, সেই সেলাইটুকু আর করে দেবো এইভাবে রাখা, আর এটা এইভাবে সেলাই করতে। ঠিক আছে, তবে আমরা যদি মনে করি যে না প্লেন সেলাই দেবো, সেক্ষেত্রে একটা সিঙ্গেল সেলাই দিয়ে ওভারলক করে দিলে পুরোটাই চিকন সেলাই। সাধারণত এইভাবে দেওয়া হয়, তাই আমরা একটা কথা মনে রাখবো যে একটা জিনিস একভাবে হয় বলে যে আমরা ওইটাই করবো তা না, আমার পছন্দ মতো আমি সেলাই চেঞ্জ করতেই পারি, আমি আমার মতো পছন্দ মতো সেলাই চেঞ্জ করে ব্যবহার করতে পারি।
এখন আবার সে কাজ তো আছে না, আছেন ক্লাসে আছেন অনেক ঠিক আছে, তো খেয়াল রাখেন শুরু করি তারপরে করে হলো কালকে তো বাইরে কাজ করাবো না, কাজ হচ্ছে না। আমি আসার আগে কালকে জানি পাঞ্জাবি রেডি এই লোকে 2 দিন আইসে একটু আগে হয়, কারণ এখন তো আমার জিনিসটা ভাবে আছে। আমি তো কালকে আবারও ধান সেদ্ধ করবো, যে ধানে আজকে নিয়ে এসলাম না, কিন্তু আমি আইসে যেন দেখি পাঞ্জাবি রেডি। সাবসেলাই আমরা কোন পাটের উপর দেবো? সাবসেলাই দেবো মিডিল পাটের উপরে, মিডিল পাটের উপরে যেন হয় সেইভাবেই আমি বরাবর। আমি সকালবেলা 9টায় আসবো, আমি বলি সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে আসবো, 8:30 থেকে 9টার মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ। তাহলে সুস্থ রাখে, ভালো রাখে। আসবো আর আইসে দেখবো আমার পাঞ্জাবি রেডি, আমার কামিজ রেডি। দেখ মনে কাজ আইসে আব্দুল্লাহ কেবল আসার শুরু করছে, প্রতিদিন একটা দুদিন প্রয়োজন করলে বসে থাকতে যাবো না। আরে আমরা বাইরে যাবো, এখানে বাইরে করতাম আরো 5 মিনিট। আচ্ছা এই যে পর্যন্ত আসলাম না, আসার পরে এই যে আর ফুলের সেলাইটা আমরা একটু চওড়া করে দেবো, যেরকম আসলে আমরা ইয়াতে দিচ্ছি। এটা কিন্তু হাতের সেলাই দিতে হয়, ঠিক আছে, এটা কিন্তু আসলে হাতের সেলাই দিতে হয়। আমি হাতের সেলাই দেওয়ার মানুষ না, ওই ধরার মানুষ না, আমি এই জন্য এই যে মেশিন সেলাই, ঠিক আছে। তবে কিছু কাস্টমার আছে, কিছু কাস্টমার আছে যেগুলো মনে করে যে যদি এই কাজ মেশিনে করে দেবো নিবে না, তখন আবার আর কিছু করার থাকে না, আসলে আপনি হাতে সেলাই করে দিবেন হাতে। এই পর্যন্ত আসবে, যে আর ফুল শেষ। এখন এটাকে ঘুরায় আবার সাপ সেলাই দেবো হচ্ছে চিকন করে সাপ সেলাই দেবো। আসলে পাঞ্জাবির কাটাটা জটিল, সেলাই করাটা আরো জটিল। হ্যাঁ অনেক এক লাখ
অ্যারাবিয়ানের সেলাইটা এর মতো সহজ করা যাইতো যদি চাপ সেলাই এইভাবে না দিয়ে যদি আমরা ইয়ে লক করে দিতাম। হ্যাঁ, অ্যারাবিয়ানে লক দেওয়া হয়। তাহলে এই ডাবল সেলাই করে কত রয়েছে এখান থেকে লক মেরে আচ্ছা, পুনরায় আর একবার আমরা এটা যে এতক্ষণ পরে যে কাজটা করলাম সেই কাজটা আর একবার করবো। আর এক সাইড এই যে মিডিল তৈরি করে নিতাম, মিডিল তৈরি করে নিতাম, আর ওনার মিডিল অলরেডি করাই আছে। করবো এই যে লাগাইলাম, এবার পিছনের দিক যাবো, পিছনের দিক যাবো, এই যে এখান থেকে ধরে আস্তে আস্তে পিছনের দিক যাবো। তাহলে এইটার বাইল আর এইটার বাইল মিলেন না? হ্যাঁ, এবার মোবাইল দেবে কখন? এই যে পিছনের দিক যাবো, যা দেখবো আসলে কতটুক ছোট বড় আছে। যেখানে ছোট বড় থাকবে যেখান থেকে মিলবে সেখান থেকে আমরা সেলাই করবো। হয়তো আমাদের এখানে ছোট বড় এই মুহূর্তে নাই, আমরা করতেছি না, তবে যদি হয়ে যায় বাই চান্স। এবার এই যে সমান করে ধরে মিলাই আইসি, আসার পরে সমান করে ডাইরেক্ট মিল করে সমান করে ধরা তা না, মানে মিল করে উপর থেকে আইসা সমান করে। আমি চলে যাওয়ার পরে এনাকে যা বলার বলবেন। আমি গ্যাস ফাঁকা চলে আল্লাহু আকবার। মেশিন কিনতে একবার জাপানি না উড়ে আপনাদের সৌদি আরব, ওরা বাংলাদেশে কিনে বিপদে পড়বেন না। মোবিলে টেয়া চাইতেছে এখন মোবিলে টাকা চাইতেছে। হ্যাঁ, ওকিল মানে কি? মালিক সৌদির মালিক আমার দুলা ভাই এখান থেকে কইতাছে পাওয়ার আইতো। হ্যাঁ, আপনার লাইসেন্স বাদ হয়ে যাবে। আমার মাথা নষ্ট হয়েছে, আমার কইতাছে আমার লাইসেন্স বাদ হয়ে যাবে, তাড়াতাড়ি আমার টিয়া পড়াইতে। ঠিক আছে, এই টিয়া পড়াই দিব সিস্টেম দেয়। আর যদি না হয়, যদি টাকা না পড়ে তাহলে বুঝবেন যাইব। তাহলে এই হারে মাথার মধ্যে তারপরে এখন তাহলে কি করবেন? আমি তো হোয়াটসঅ্যাপের বানাইছি। আপনি যাবেন না, আপনি তো যাইতেছেন না ওই জায়গা, ওই ইয়াতে তো যাইতেছেন না। এখন কোভিল তো বাদ দিতে হইবে যে পরিস্থিতি খারাপ। কোভিল মানে মালিক, তাই না? আপনি ওই কোভিলে গেলে পরে কি আপনার খবর কি দেখে? এই তো অসুবিধা শুরু হয়ে গেছে। আরে মেটাতে না অসুবিধা তো শুরু হয়ে গেছে। ওই মালিকের আওতায় যদি আপনি যান তাহলে আপনার অসুবিধা হবে। অসুবিধা এই লোক করবো ভাই আমি তো যাবো না আর, অথবা ভাই আমি কাজ শিখতেছি, আমার এই কাজ শিখতে শিখতে অনেক সময় লাগবে। আমি বলবো আমি কালকে আসতেছি। এই কথা আর বলবো না, যেমন তার হয়তো যেতে আমি তাল দেবো। কালকে আসতেছি বলে পরে তাহলে ওই তো না, আমি টিকিট পাঠাই দেবো মানে আপ ডাউন টিকিট আর পাঠাই দেবো মানে সেই জায়গায় আমি আপ ডাউন টিকিট কাটছি কি লেগে যাই খবর আছে। আমার তুলো মেরে যদি ওই সময় বাদ দিয়ে দেয় অন্য কবি ধরতে আর বাংলাদেশি টাকার 2,40,000 টাকা খরচ করে। এর লাগে আগে ভাগে বুঝতেই যাতে আগে ভাগে আমার লাইনটা ক্লিয়ার হয়, লাইনটা আমি ক্লিয়ার করবো। আচ্ছা, যখন সৌদি আরব যাওয়া হয় তখন কি আপ ডাউন টিকিট করে নিয়ে যাওয়া হয়? আর আপনি যাইছেন আমি তো আপ ডাউন টিকিট করে আসছি। ওইটাই যে আমি আপ ডাউন টিকিট করছি 42,000 টাকায়, 36,000 টাকা। আর বাংলাদেশে খালি একটা টিকিটই 60,000 টাকা। টিকিট করা
লাভ, তাই না? ওই দেশ থেকে টিকিট করে লাভ না। তাহলে আমরা যে ওমরায় গেলাম, তাহলে ওমরায় থেকে যাওয়ার সময় আমরা হয়তো বা সিট করে গেলাম, আসার সময় আমাদের আর এরা এখান থেকে সিট করে নেয় না, ওই পাশ থেকে কারায়। না এর থেকে যাত্রী গাড়ি 1 লাখ টাকা নিয়ে এই বুঝি 70,000 টাকা লাগে বিমান ভাড়া। না না এর থেকে যখন যাই আমরা যাওয়ার সময় আপ ডাউন টিকিট দুইটা, আপ ডাউন টিকিট একটা দিচ্ছি। কারা দিচ্ছে না? এরা ওই গাড়িতে গাড়ি। আরে এত কিছু পায় ওদিকে। তো বাংলাদেশ থেকে আপ ডাউন 1,20,000 টাকা খালি ভাড়াই। আপনারা এই যে নিয়মে এই 1,20,000 টাকা নিতেছে ওমরার লাগে না। এই হোটেলে থাকতে পারতেছে না খালি বসে। এরা টিকিট উপর থেকে কাটে। এগুলো লোক দিয়ে। এরা আপনার টিকিট কাটাইতে 30,000 টাকা দাম। আমরা 30,000 টাকা কাটি আপনার। এরা কাটাইতেছে 30,000 টাকা দিয়ে এম্বাসির মাধ্যমে। না কত সহজ না ইউএসএর হোটেলে রাখতে আপনার তবে আমরা তাদের মাধ্যমে ওমরায় গিয়েছিলাম, তারা কি করতে জানেন, আমাদের কাছ থেকে যে টাকা নিচ্ছে অন্যদের কাছ থেকে আরো বেশি টাকা নিচ্ছে। যাই হোক, এটা একটা জিনিস দেখলাম, ওনারা আমাদের দিয়ে অনেক টাকা নিচ্ছে। আসার সময় আমাদের কাছে আমরা 6 জন গেছিলাম না, 4 জনের কাছে আমাদের কাছে 10 ভরি করে সোনা দিচ্ছে। আমি তো নেবো না, ভাই নিতেই হবে। আমরা বিপদে পড়ে গেছি এখন, মানে আর কৌশল করতে হবে। ঠিক এই আছে, তো সোলা স্যালারিতে এমনি করে। আমি বললাম যে ভাই এটা অবৈধ কাজ। তো কোথায় না অবৈধ না, আপনাদের এক একজনের পারমিশন আছে হচ্ছে 10 ভরি করে। আপনারা পারমিশন অনুপাতে যতটুকু হয় ততটুকু দিয়ে দিলাম, এটা সরকার কোনোভাবে আপনাদের ঠেকাইবে না। ঠিক আছে, শুধু আমাদের গহনা আপনাদের মাধ্যমে নিয়ে গেল। রিকোয়েস্ট করে 6 জনের নামে, ওরা না কি করছে আমার নামে ওইগুলো বক বুক। ঠিক আছে, আমার শ্বশুর আবার কিছু গহনা কিনছিল, সেজন্য 4 জনের নামে যে এই গহনাগুলো আপনারা নিয়ে যাবেন, আপনাদের নামে বুক দেওয়া। এয়ারপোর্টে এসে দিল। এখন যদি আমার হোটেল করতেছে যে ভেজাল নেবো, ভেজাল নিয়ে যদি রাস্তায় বললাম যে ভাই আমরা যদি, যেহেতু আমাদের ইয়ে আছে কি বলে ট্রানজেকশন আছে, ট্রানজেকশন আছে, সেটা হচ্ছে কোথায়, ইন্ডিয়া। তাই বললাম ট্রানজেকশন আছে, আবার বাংলাদেশে যদি থেকে যায় তাহলে কি করবো, বলবো যে ভাই যদি থেকে যায় তাহলে রাইট চলে যাবেন, আপনার একটা ইয়ে নিবেন, মেমো নিবেন যে এই যে কি বলে রেখে গেল, এটা খালি একটা কাগজ দিবেন, তার কিছু দেওয়ার দরকার নেই, আমরা ওটা দেখবো। আর আপনার এটা বৈধ অবৈধ, ঠিক আছে। তাই আমি বললাম অবৈধ না এটাও সত্য কথা, অবৈধ না এটাও সত্য কথা, বৈধ না এটাও সত্য কথা। কারণ হলো যে জিনিসটা হ্যাঁ আমরা 10 ভরি নেবো আমাদের জন্য বৈধ, কিন্তু আমাদের না, এই দিক থেকে অবৈধ। আচ্ছা, তারপরে বুঝলাম যেটা যে এটা আমাদের কাছে না, প্রত্যেকটা ম্যানের কাছে 10 ভরি করে সোনা 95 গ্রাম করে, 10 ভরি না, ঠিক আছে, 95 গ্রামে 10 ভরির কম হয়। আমি একটা হিসাব করে দেখলাম প্রতি ভরিতে 15,000 টাকা করে বা 10,000 টাকা, 10,000 টাকা করে ইনকাম হলে পরে ওরা আমাদের কাছ থেকে এই যে 1,15,000 করে টাকা দিচ্ছে না, টাকা তো আসলে ওরা ব্যবসা করে না, এইটা কোনো ব্যবসা না, ব্যবসা তাহলে শোনা ওরা তো ওখান থেকে চয়নাটা খায় না, গায়েও দেয় না, অত সোনাকে গায়ে দেয় না। ওরা যে গহনা আনাইতেছে বুঝলাম ওরা প্রচুর টাকা ইনকাম করতেছে। তবে একটা জিনিস কি, ওরা আমাদের সাথে যে কথা দিয়ে নিছিল, কথার দিক থেকে দেখলাম ওরা কোন রকম উল্টাপাল্টা করেনি। আচ্ছা, পাঞ্জাবি কিন্তু হয়ে গেছে, পাঞ্জাবি হয়ে গেছে, শুধুমাত্র কলারটা লাগাবো আর নিচের সেলাইটা দেবো। ঠিক আছে, আছেন কি সবাই? এই যে পাঞ্জাবি, ইস কতদিন পরে পাঞ্জাবি বানাইলাম রে, আহা ছোটবেলায় পাঞ্জাবি এই পাঞ্জাবি বানাতে বিরক্ত হয়ে গেছে আমি, বিরক্ত এত পরিমাণ বানাইছে, মানে পাঞ্জাবি মানে আরে আগে পাঞ্জাবি মানে এটা, পাঞ্জাবি মানে এই পাঞ্জাবি
বিরক্ত হয়ে গেছে পাঞ্জাবি বানাতে পারছি, এই পাঞ্জাবির কাজ করি নাই, মানে করবে ইচ্ছা করে না, এত কাজ আল্লাহ। বেতন কাজ আবার বই তো বোর্ড থাকতে হবে। আমি আমার দোকানে এই পাঞ্জাবির অর্ডার বন্ধ করছিলাম, এই আছে তাকে বোঝা হয়েছে তো একটা পাঞ্জাবি বড় অনেক মজা, অনেক ভালো, কয়েকদিন আমার লুজ করে সমস্যা নেই, একটা পাঞ্জাবি লুজ দেওয়া যায়, ওখানে কয়া পাঞ্জাবি মনে করেন যে বানানো এই পাঞ্জাবি মধুর একইলেই অথচ মনে করেন যে বলে দেন আবার ওই পাঞ্জাবি একই মনে। আমি বললাম কি ছোটবেলায় যখন আমরা আমি যখন কাজ শিখি, হ্যাঁ পল্লীদার পাঞ্জাবি এক সেট পাঞ্জাবি শুধুমাত্র পড়ছে কিন্তু গোল গলার, কলার ছাড়া, কলার ছাড়া গোল গলা এক সেট পাঞ্জাবি শুধুমাত্র হিন্দুরা পড়ছে। আর গোল গলা এক সেট পাঞ্জাবি মানে পরা মানুষ দেখলে পারে আমার কাছে মনে হয়েছে যে হিন্দু, এখনো তাই মনে হয়। তবে বর্তমানে আবার যে সুন্নাতের পাঞ্জাবি আসার কারণে না বিষয়টা চেঞ্জ হয়েছে, তবে পুরো মানুষ যদি পড়ে তাহলে মনে হয় খেলা লোকটা হিন্দু, ওই আগের কথা মনে হয়। তবে এখানে একটা সুন্নাতে যেটা বর্তমান বানাইতেছে মুসলমানরা, সেটা হবে প্রথম ছাড়া, মানে প্লেট ছাড়া না, শুধুমাত্র একটা লুক দেওয়া, একটাই মাত্র বলতাম। আচ্ছা এই যে কলার দিলাম বসায়া, আমার বেশি খারাপ লাগতেছে, আমি তাড়াতাড়ি করে শেষ করবো, শেষ রেজাল্ট দেখ, আমি থেকে রেজাল্ট দেখেই যাবো, তারা বাইরে যাবো, বাচ্চা দেখো এখান থেকে রেজাল্ট দেখে তারপরে অনেক ভালো লাগছে। আল্লাহ চিন্তিত, যদি বাড়ির কাছে কোথাও দিত অনেক শান্তি পেতাম। আমার বোর্ড হলো অসুস্থ, এই যে এতটুকু ছেলেকে ওর রেখে কেটে দিলাম। অসুস্থ মানুষ বাইরে কোথাও যদি চাকরি হয়, হ্যাঁ খুবই অসুবিধা। আর যদি এলাকায় থাকে তাহলে ধরেন যে আমি এলাকাতে আসি, প্রবলেম নাই। আর ও বাইরে চলে গেলে প্রবলেম হলো কি, আমার ছেলে মানুষ, আমারও এক সময় চাকরি বাকরি আমার ওইটা হওয়ার একটা চান্স আছে, ওইটা যদি হয়ে যায় তাহলে আমি থাকবো এক জায়গা, এক জায়গা, বিপদ না। স্যার কি বিষয়টা কি, ওই যে নিবন্ধন হয়েছে না ওর, আপনার ভাবের নিবন্ধন হয়েছে আর 17তম নিবন্ধনে হয়েছে স্কুল পর্যায়ে। সেটার আবার গণবিজ্ঞপ্তি হয়েছিল কিছুদিন আগে, গণবিজ্ঞপ্তিতে যাদের নিবন্ধন হয়েছে তাদেরকে মনে করেন যে ওই গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল ভাগ করে দেওয়া হয়, যে যারা আবেদন করে তাদেরকে কোন কোন স্কুলে আবেদন করছে চয়েস দিলে সেই চয়েস অনুপাতে তাদেরকে স্কুল ভাগ করে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সেইটা রেজাল্ট নাকি হয়েছে, আপনাদের ক্লাসের মাঝখানে আমাকে একটু শুনতে জানেন যে আমরা তো চয়েস দিচ্ছি আমাদের এলাকায়, এই টেনশনে আছে যে এলাকায় ঠিক আছে ওকে, কিন্তু সেটা কোন স্কুল দিল, ঠিক আছে। আমাদের এলাকার দেওয়ার পরে 40টা স্কুল চয়েস, 40টা স্কুল তার আমাদের এলাকায় না, আমাদের শাহজাদপুরে আছে হলো 10টা স্কুল, এই 9টা স্কুল, এই 9টা স্কুলের চয়েস তো দিচ্ছি, দেওয়ার পরেও আবার আশেপাশে থানা উপজেলায় চয়েস দিচ্ছি। এখন কোথায় আল্লাহ পাক দিবে তা তো আর আমরা জানি না, ঠিক আছে না, এই জন্য টেনশনে আছে। চয়েসের বাইরেও দিতে পারে সরকার, ইচ্ছা করলে চয়েসের বাইরেও দিতে পারে। চয়েসের ভিতরেই যে মনে করেন 7টা না 8টা স্কুল আছে, আমাদের যদিও 9টা স্কুল আমাদের শাহজাদপুরে আছে, স্কুল দিয়ে মাদ্রাসা দিয়ে ফাঁকা ছিল বায়োলজিতে, সবগুলো যে আমাদের হাতের নাগালে তা না, কিছু কিছু আছে যে শাহজাদপুরে থাকা চাইতে না থাকা ভালো, কিছু স্কুল আছে। তারপরে আমরা সবগুলো চয়েসের ভিতরে, যাই হোক দেখা যাক নসিব কি রাখছে আল্লাহ তাআলা। হ্যাঁ মালিক আল্লাহ কষ্ট করে লেখাপড়া করতে বেচারা।
আচ্ছা আমরা কলা কাটে নিলাম, কলাটা সেট করবো। কলা সাধারণত আমরা ভিতর থেকে করি, ভিতর থেকে কলারটা করলে পরে সেট করা সোজা হয়। এই যে এই যে এই দিলাম, এগারোটা এগারোটা তো বাজতে পারে, এরা বিশাল পাঞ্জাবির কাজ, এই কাজ বিশাল কাজ, বুঝছেন? 11টা বাজবে, এটাই স্বাভাবিক। কাজটা আমি আরেকটা ক্লাসে করাইতাম, সেলাইটা 2 ক্লাসে করতাম। তা আমি চাইলাম যে আমি আর একটা ক্লাস এর আগে করবো না, তারপর আজকে শেষ করি। যাই হোক, ঈদের পরের বিষয়টা একটু আলোচনা করি। সেলাই করতে করতে ঈদের পরে কয়দিন পরে ক্লাস শুরু করবো? 5-6 দিন পরে হলে ভালো হয়। 5-6 দিন তো রাখবোই, কোরবানির তেলে 3 দিন, ঠিক আছে? এমনিতে 3 দিন মনে করেন যে ঈদ কোরবানির থাকে, ও 3 দিন তো করবোই না। তারপরে তো আরো 2 দিন ধরেন যে যারা বাইরে থেকে হয়তো আমাদের স্টুডেন্টদের ভিতরে চাকরিজীবী আছে কিনা জানি না, হয়তো তারপরেও সবাই যে বাড়িতে থাকে তা তো না, বিভিন্ন জায়গাতে থাকে, সেখান থেকে ছুটি মুটির একটা ব্যাপার আছে। কর্মজীবী আমরা সবাই, ছুটি নিয়ে আবার বাড়িতে যাইতে হয়। একটা দিন সময় লাগবে, 5-6 দিন বা 7 দিনও নিতে পারে। আপনাদের সাথে আলোচনা এই জন্য করতে চাচ্ছি যে আসলে কয় তারিখে হলে ভালো হয়। 7 তারিখ তো হয়েছে, 17 তারিখ তো আমাদের এমনিতেই 17 থেকে 5, 17 আর 5 কত হয়? 23 না 22 তারিখ দেবো না 25 তারিখ দেবো? 22 তারিখ 25 তারিখ এরকম লাগাত দিয়ে দিই। 22 তারিখ তো হলে 5 দিন তো হয়, 25 তারিখ দেই। 25 তারিখ মানে কি বারে আসে তা জানি না, তো যাই হোক বার আমরা দেখে 25-26 তারিখ নাগাদ শুরু করি, না কি মনে করেন? জি স্যার, জি। মোটামুটি 5-7 দিন ছুটিও থাকবে না, সবার ফিরে আনন্দে ঘোরাটাও হবে না। তাছাড়া আবার এর একটা টেনশন থাকবে যে কখন দিন আবার শুরু হয়ে যায় কি করে। না ঠিকই আছে, থাকি তো বাড়িতে না, দূরে থাকি। আবার ঈদে যাবো, শ্বশুর বাড়ি যাইতে হবে। আমার তো মনে হয় স্যার শ্বশুর বাড়ির কাছে নাম কত আমার শ্বশুরবাড়ির কাছে, মানে আমি যে যখন আপনাদের ক্লাস করালাম ওটা আমার শ্বশুরবাড়ি, বাসায় যে ক্লাস করেছি না ওটা আমার শ্বশুরবাড়ি। আমার বাড়ি আরো ওই দিকে, আর আমার দোকান আর আমার শ্বশুরবাড়ি একই জায়গাতে। আমি যেখানে আছি আমার শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে রাস্তার এপার ওপার। বরাবর কলার উপর থেকে ছেড়ে দেবো, আমি দিই না, আমি দিই না, মানে আমার পছন্দ না তাই আমি দিই। আমার কাছে ভালো লাগে না, আমি দিই। ঠিক আছে, এই যে পাঞ্জাবের কাজলে যে ঢাকনা প্লেটটার বিষয়টা দেখেন, এই যে একটা পাট, এখানে বোতাম লাগবে, এখানে একটা ঘাট বাঁধবো, বোতাম ওই জায়গায় লাগবে, এটাতে ঢাকনা হয়, দেখা যাবে না। এটা হলো ঢাকনা প্লেট। আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, আর আমি প্র্যাকটিস করলেও অনেকে পারবেন অনেকে পারবেন। তারপর আমি কাগজ আমি দেখাই, এইটা আর এটা আপনারা আমার কাছে পাইলেন, ইনশাল্লাহ আমি দেখাই দেবো। আর নিচের সেলাইটা কি করবো আমার মনার মাইন্ডেছে না, এই যে যতটুকু কম বেশি আছে কেটে দিলাম। আমার কথা হলো কোনো সময় যেন মিডিল পার্ট আপনাদের শর্ট না পড়ে, ঠিক আছে? সরি, পার্টি না হয়, ঠিক আছে?
মিডল পার্ট শর্ট করুক, সমস্যা নেই। মিডল পার্ট শর্ট করলে পাঞ্জাবের ঝোল ঠিক থাকবে, কিন্তু মিডল পার্ট যদি কোনো কারণে কোনো সময় বাড়তি হয়ে যায়, সাইড পার্ট শর্ট করে যায়, তাহলে মনে করেন যে পাঞ্জাবের ঝোল শর্ট করা লাগে। সাইড পার্ট যদি শর্ট হয় পাঞ্জাবের ঝোল শর্ট করে, কারণ মিডল পার্টটা হচ্ছে পাঞ্জাবের মাপ অনুযায়ী নেওয়া, পাঞ্জাবের লম্বার মাপ অনুযায়ী মিডল পার্ট নেওয়া, ঠিক আছে না? পানি আসে না, নাই তাহলে পানি কি করবেন? আজকে তো আজকে কালকে থেকে হচ্ছে না। কালকে থেকে ঈদের আর 5 দিন, কালকে থেকেই 5 দিন, এই 5টা দিন আবেদনে ডিস্টার্ব করেন না, আইলসামি করেন, হ্যাঁ? কালকে তো বললি যে আমার থেকে ঈদের আগে সারাটা ঈদের জন্য না পন্ডিতের ঈদের আগে কাপড় যেটাই কাটবেন, হ্যাঁ, যে কোনো কাপড় যত কাটবেন তত মনে করেন হাত ভিডিও, যত সেলাই করবেন তত হাত মনে করেন আমার মনে হয় বাংলাদেশ সেলাই মনে করেন নিয়ন্ত্রণে। কাটতে গেলে মনে হয় যেন ভূমিকম্প লাগছে ড্রয়িং করি হিন্দিতে রোমা লাগছে মানে যখন নিজে যেটা বানাইতো এটা ওই টিস্যুতে কাটতাম কাটতাম টিস্যু দিয়ে ওই বানাইতাম উড়ে মাথা দেখতো আর মাথা আরো খারাপ হয়েছে বানিয়ে রাখতে পারতেছে মানুষ আমি বুঝি না কিছু। আমরা যতটুকু জানি যে শিক্ষকের উচিত কোনটা জানেন, যে যদি কোনো স্টুডেন্ট ভালো পারে তাকে আরো বেশি শেখানো। যদি আমার কামটাই শিখায় 2 বছর থাকবো 3 বছর থাকবো নাইসে খাওয়াই হবে না খাওয়াটা টিপে দেবে না আর বলে কয় কালের মানুষ আমার লসটা করে ঠিক আছে, আমার মালিশ নরম থাকলে আপনার নাম থাকলে সম্পূর্ণ সেলাই সম্পূর্ণ করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওখানে চলতে সময় অনেকটা। তো তারপরে আলহামদুলিল্লাহ পাঞ্জাবের কাজটা শেষ করতে পারলাম। আল্লাহু আকবার। ঠিক আছে, আজকের মতো আমি শেষ করতে চাচ্ছি। কেউ আরে বাবা পরে 11টা বাজে, আমি নিজেও হয়রান হয়ে গেছি, আশা করি যে আপনারাও হয়রান হয়ে গেছেন। তো হয়রান হওয়ার পরেও অনেক ধৈর্যওয়ালা মানুষ 6 জন ধৈর্য ধরে আমার সাথে আছে, ঠিক আছে? সবাইকে একটু বেশি করে খাওয়া দাও। তো ঈদ পর্যন্ত যেহেতু আর ক্লাস হবে না, দেখাও হবে না, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, ঈদ মোবারক। আমার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ রাখে, আমি যেন আমার স্টুডেন্টদেরকে ভালোভাবে কাজ শেখাতে পারি, আপনাদেরকেও কাজ যেন কমপ্লিটলি ভাবে শেষ করতে পারি। হ্যাঁ, ঈদের পর ইনশাআল্লাহ কত তারিখ করলাম? 25 তারিখ, হ্যাঁ 25-26 তারিখ নাগাদ ইনশাআল্লাহ আমরা শুরু করবো, গ্রুপে জানায় দেবো। হ্যাঁ, রাখলাম তাহলে। আর আমাদের পক্ষ থেকে স্যার আপনাকে ঠিক আছে, এনে দেখেন ঈদ মোবারক। এই যে জি, আর আসসালামু আলাইকুম। আমাদের যাদেরকে অ্যাক্টিভ দেখলেন আমরা এই সবসময় অ্যাক্টিভ থাকি ইনশাআল্লাহ। আমি একটু ইনঅ্যাক্টিভ হওয়ার সময় এবে থাকি, তো যদি কোনো সময় অ্যাক্টিভ না পান তাহলে আসসালামু আলাইকুম স্যার। ফোন দিয়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।